এনরোল করেছেন। আমাদের ওরাকল ইবিএস স্যুট নিয়ে আলোচনা এবং আমাদের এটা টেকনিক্যাল ট্রেনিং বলা যায়। তো ওরাকল ইবিএসকে সংক্ষিপ্ত করে ওরাকল ইবিএস বা ওরাকল অ্যাপসও বলা হয়ে থাকে। যদিও এই বিষয়ের উপর অনলাইনে অনেক কোর্স রয়েছে, তারপর আমরা নিজস্ব ভাষায় এটা পরিচালনা করার চিন্তা করছি। তো কোর্সের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আশা করি যে একদম প্রাইমারি লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত আমরা যেতে পারবো এবং প্রত্যেকটা টপিক শুরুতে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো ওরাকল ইউএসএ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা শুরুতেই কোর্স যে কন্টেন্ট আমরা শেয়ার করছিলাম, আমরা যে কোর্স কন্টেন্টটা আমরা শেয়ার করেছি সেটা একটু আলোচনা করি, যেটা আমরা আশা করতেছি যে 15টা ক্লাসে বা 15 দিনের মধ্যে আমরা এই জিনিসটা পুরোটা কভার করবো ইনশাল্লাহ। তো আমাদের প্রত্যেকটা ক্লাস আশা করতেছি যে 1 ঘন্টা করে হবে। তো শুরুতে আমাদের আজকে শুরুতে আমরা ইন্ট্রোডাকশন টু ইআরপি কনসেপ্ট এবং ওরাকল অ্যাপ্লিকেশন, ওরাকল ইআরপি আর্কিটেকচার এবং সিস্টেম স্ট্রাকচার এবং শেষে হলো ফাংশনাল এবং টেকনিক্যাল ডিবিএ কনসালটেন্ট যেগুলো হবে, আমরা এগুলোর এবং তাদের রোলগুলো কী হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এটা আজকে দিনে এগুলো কভার করবে। মেইন বিষয়গুলো এখানে কভার করছি, আরও তো বিস্তারিত আছে সামনে ইনশাল্লাহ দেখব। ডে 2-র মধ্যে থাকতেছে হলো ওরাকল অ্যাপ্লিকেশন অবজেক্ট লাইব্রেরি যেটা আছে, এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, প্রায় 10টার মতো কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলো আমরা ডে 2 এবং ডে 3-তে আমরা কভার করব। তো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ইউজার রেসপন্সিবিলিটি, মেনু ক্রিয়েশন সেগুলো কভার করব। ডে 3-তে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিফাইনিং কনকারেন্ট প্রোগ্রাম এবং কনকারেন্ট প্রোগ্রাম উইথ প্যারামিটার, এগুলো আমরা দেখব। এরপরে রিপোর্ট ডে 4, রিপোর্ট রেজিস্ট্রেশন অফ কাস্টম অবজেক্ট, রেজিস্ট্রেশন অফ এ টেবিল, এডিডিডি প্যাকেজের মাধ্যমে যে আমরা একটা ডাটাবেস আইটেমকে এওএলের মধ্যে ঢুকাবো বা ইবিএসের মধ্যে সম্পৃক্ত করব, সেটা আমরা দেখব। এরপরে ডে 5-এর মধ্যে থাকতেছে আমাদের ইন্টারফেস এবং কনভার্সন। এটা ওরাকল টেকনিক্যাল কনসালটেন্টের মেইন যে কাজগুলো থাকবে তার মধ্যে অন্যতম প্রধান কাজ হলো ইন্টারফেসিং এবং কনভারসেশনের কাজ। তো ইন্টারফেসিংয়ে এবং কনভারসেশনের মধ্যে মেনলি 2টা জিনিস থাকে, একটা হলো ইনবাউন্ড ইন্টারফেস এবং একটা হলো আউটবাউন্ড ইন্টারফেস। ইনবাউন্ড ইন্টারফেস হলো যে আমাদের লিগাসি সিস্টেম থেকে আমাদের ডাটাটা ওরাকল ইবিএসে আসবে এবং ইবিএস থেকে আমাদের কোনো কারণে প্রয়োজনে আমাদের ডাটাটা যদি লিগাসি সিস্টেম নিতে হয় সেটা আমরা আউটবাউন্ড ইন্টারফেসের মাধ্যমে করব। এখানে কিছু ওরাকল প্রসিডিউর ডেভেলপ করতে হয় এবং এটার সাথে ওরাকল ইএপিতে ইবিএসের মধ্যে ওটা ইন্টিগ্রেট করতে হয়। এই জিনিসগুলো আমরা দেখব। ডে 6-এর মধ্যে থাকতেছে ফ্লেক্স ফিল্ডের আলোচনা, কি ফ্লেক্স ফিল্ড এবং ডিএফএফ, ডেসক্রিপটিভ ফ্লেক্স ফিল্ড আর ভ্যালু সেট, এটা নিয়ে আমরা আলোচনা করব ডে 6-এ। ডে 7-এ মাল্টি অর্গানাইজেশন ওভারভিউ, মাল্টি অর্গানাইজেশন কীভাবে আমাদের ওরাকল ইবিএসের মধ্যে সেট আপ করতে হয়, একটা লিগ্যাল এন্টিটির থেকে মাল্টিপল অপারেটিং ইউনিট আমরা কীভাবে ডিফাইন করতে পারি একটা সিস্টেমের মধ্যে, সেটা আমরা দেখব। ডে 8 এটা আমাদের ফাংশনাল মডিউলগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওভারভিউ করব এবং আমাদের P2P সাইকেল আছে, 2টা সাইকেল মেনলি ওরাকল ইবিএসে, একটা পেমেন্ট টু প্রকিউর টু পেমেন্ট এবং হলো অর্ডার টু ক্যাশ, এই P2P এবং O2C, এই 2টা ডে 8 এবং ডে 9-এ আমরা ইনশাল্লাহ কভার করব। ডে 9-এর মধ্যে থাকতেছে আমাদের প্রকিউরমেন্ট, ইনভেন্টরি, অর্ডার ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, জেনারেল লেজার, এগুলোর যে মেল টেবিলগুলো আছে সেই টেবিলগুলো আমরা ইনশাল্লাহ দেখব। এরপর ডে 8-এ আসতেছে আমাদের কাস্টম একটা অবজেক্ট ডেভেলপ করবো কীভাবে, সেটা আমরা দেখব ইনশাল্লাহ। XML রিপোর্ট বা BI পাবলিশের রিপোর্ট কীভাবে ডেভেলপ করতে হয়। ওরাকল ডেভেলপার রিপোর্ট অনেকেই জানা আছে, বাকি ওরাকল ডেভেলপারের যে রিপোর্টগুলো আমরা ডেভেলপ করি সেগুলো আমরা কীভাবে RDF রিপোর্টগুলো সিস্টেমের মধ্যে ফেলে কীভাবে কল করব সেগুলো আমরা দেখব। প্রোফাইল অপশান ডে 11-এ থাকতেছে এবং কাস্টমাইজেশন অফ ফর্মস ডে 12-এ থাকতেছে। ওরাকল ওয়ার্কফ্লো একটা টুল আছে যেটার মাধ্যমে কিছু প্রসেসের কাজ করা হয়, মেসেজিং, ইমেইলিংয়ের কিছু কাজ করা হয়, সে ওয়ার্কফ্লো দেখব। ওরাকল ডিসকভারটা এখন প্রায় ইউজ করা হয় না, ডিসকভারার
তো ওরাকল ডিসকভারের তারপর আমরা দেখব যে ওরাকল ডিসকভারের মধ্যে কীভাবে রিপোর্টিং করা হয়। আর আমরা একটা ডেমো ইবিএসের একটা ডেমো ইনস্টলেশন দেখবো ইনশাল্লাহ ডে 13-এ। আর ডে 14 এবং 15-এর মধ্যে যে পয়েন্টগুলো আমার বাকি থাকবে এরপরেও সেগুলো ইনশাল্লাহ আমরা কভার করব। তো এই হলো মোটামুটি আমাদের কোর্সের আলোচনা। তো আমরা প্রথমে আলোচনা করব যে নন ইআরপি সিস্টেম কি বা লিগ্যাসি সিস্টেম আমরা বলি। তো সাধারণত আমাদের কোম্পানিগুলোতে এরকম হয় যে আমরা সাধারণত লিগ্যাসি সিস্টেম বলি যে আউটডেটেড কম্পিউটার সিস্টেম। যখন একটা নতুন সিস্টেম আসে, তো নতুন সিস্টেমের জায়গায় যখন নতুন সিস্টেমের আগে যে সিস্টেমগুলো থাকে সেগুলো আমরা লিগ্যাসি সিস্টেম বলে থাকি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আমাদের ফিনান্স মডিউলটা পিএসপি মাইস্কুলে ডেভেলপ করা আছে, এইচএস সিস্টেম ডেভেলপ করা আছে জাভা ওরাকলে, পারচেজিং মডিউল ডেভেলপ করা আছে ডটনেট এবং এসকিউএল সার্ভারে, এবং ম্যানুফ্যাকচারিং ওরাকল ফর্মসে ডেভেলপ করা আছে। তো এসব ক্ষেত্রে কী হয় যে বিভিন্ন সিস্টেম, বিভিন্ন মডিউল, বিভিন্ন টেকনোলজিতে ডেভেলপ করা, তো তখন দেখা যায় যে ডাটা স্ক্যাটার থাকে বিভিন্ন সিস্টেমের মধ্যে, বিভিন্ন ডাটাবেসের মধ্যে, এবং এটা ইন্টিগ্রেশন করতে আমাদের ঝামেলা হয়। এবং এর কারণে রিডিউসড অপারেশনাল এফিসিয়েন্সি ডিউ টু আনইন্টিগ্রেটেড সিস্টেম, এবং ডিফিকাল্টি ইন ম্যানেজিং অ্যান্ড আপডেটিং ভেরিয়াস সফটওয়্যার, এবং এর কারণে দেখা যায় যে ওভারঅল কস্ট বেড়ে যাচ্ছে। তো এগুলো লিগ্যাসি সিস্টেমের প্রবলেমগুলো। তো এটার জন্য ইন্টারন্যাশনালি এখন ইআরপিতে যাচ্ছে সবাই। তো ইআরপিটা কি? ইআরপি হলো যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ইআরপি হলো এক ধরনের সফটওয়্যার সিস্টেম যা অর্গানাইজেশনগুলোকে বেস্ট এফিসিয়েন্সি এর জন্য ব্যবসায়িক প্রক্রিয়াগুলো, যে বিজনেসের প্রসেস যেগুলো আছে, যেমন প্রোডাকশন, সাপ্লাই চেইন, অর্ডার ম্যানেজমেন্ট, এইচএস সিস্টেম, এই সিস্টেমগুলোকে অটোমেট করতেছে। তো সারা বিশ্বে এখন অনেক ধরনের ইআরপি সিস্টেম রয়েছে। এর মধ্যে ওরাকল ইবিএস এটা ওরাকল ইবিএস 1980-তে ওদের জার্নি স্টার্ট করেছে, এবং ওরা শুরুতে ফিনান্সিয়াল মডিউল দিয়ে ওদের জার্নি স্টার্ট করেছিল। এরপর বাজারে এসএপির কথা আমরা সবাই জানি মোটামুটি, যে এসএপি আরও আগে 1972-তে তাদের জার্নি শুরু করেছিল এবং সবচেয়ে বেশি বর্তমানে ইউজ হয়। এবং এরপরে আছে মাইক্রোসফট ডিনামিক্স, এটা 1981-এ ওদের জার্নি শুরু করেছিল। হ্যাঁ, এবং এরপরে আছে ইনফর, ইপিকোর, অটো নতুন সিস্টেম এসেছে। তো এগুলো বিভিন্ন ধরনের ইআরপি সিস্টেম বর্তমানে চলছে ওয়ার্ল্ড। তো আমরা এখন দেখব যে ওরাকলের কোন কোন ইআরপি সিস্টেম রয়েছে। ওরাকলের যেহেতু 1980-তে ওদের জার্নি শুরু করেছে, ওদের অনেক ধরনের ইআরপি সিস্টেম রয়েছে। এর মধ্যে বিজনেস সুইট এবং নেট সুইট দুইটা প্রোডাক্ট আছে ওদের। এটা পপুলার ফর সাপ্লাই চেইন এবং ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন এবং ফিনান্সিয়াল। এরপরে আছে হলো পিপলসফটটা পপুলার ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সিবল পপুলার ফর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, জেডি ডট পপুলার ফর ম্যানুফ্যাকচারিং। আর ওরাকল ইবিএসের বিজনেস সুইটের নতুন যে ভার্সনটা সেটা হলো ওরাকল ক্লাউড। ওরাকল ক্লাউডের নতুন এটা ভার্সন ওটা তৈরি করেছে, এবং ওরাকল ক্লাউডটা এটা ক্লাউডে মানে অনলাইনে থাকবে পুরো অ্যাপ্লিকেশনটা, এবং ওরাকলের যে মডেলগুলো রয়েছে বা অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবগুলোই ওরা ক্লাউডে নিয়ে গিয়েছে। ওরাকল ক্লাউড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ওরাকল ক্লাউড হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওরাকল ক্লাউড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সোর্সিং, প্রকিউরমেন্ট, এই সমস্ত মডেলগুলো ওরা ওরাকল ক্লাউডে নিয়ে গেছে। তা আমরা মেনলি তো ওরাকল ইবিএস নিয়েই আলোচনা করব। তো ওরাকল ইবিএস হলো যে একটা কমপ্লিট সেট অফ ইন্টিগ্রেটেড প্যাকেজ সফটওয়্যার সিস্টেম, যেটা অর্গানাইজেশনগুলোকে ম্যানেজ এবং অটোমেট করতে সাহায্য করবে। তো ওরাকল ইবিএস একটু আগে বলেছি যে ফিনান্সিয়াল মডেল দিয়ে ওদের জার্নি শুরু করেছিল, কিন্তু পরে এইচসিএম মানে এইচআরএম মডেলটা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সবগুলোই এখন এর মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে গেছে, এবং থাউজেন্ডস অফ কাস্টমার গ্লোবালি আছে, এবং সেকেন্ড লার্জেস্ট মার্কেট শেয়ার আফটার এসএপি। তো ওরাকল ইবিএসের সুবিধাগুলো আমরা একটু দেখে নেই। আমরা একটু থিওরিটিক্যাল জিনিসগুলো আলোচনা করছি, পরে আবার আমরা সিস্টেমে যাবো ইনশাল্লাহ। সিস্টেমে গিয়ে আমরা সিস্টেমটাকেই দেখব। তো ওরাকল ইবিএসের যেগুলো মেইন সুবিধা সেটা হলো ইন্টিগ্রেটেড সিস্টেম।
ওরাকল ইবিএস একটি সম্পূর্ণ ইন্টিগ্রেটেড সিস্টেম যা বিভিন্ন মডিউলগুলোকে বা ইনফরমেশন প্রসেসগুলোকে ইন্টিগ্রেট করে। ডাটা অ্যাক্সেসিবিলিটি, এর সেন্ট্রাল ডাটাবেজে ডাটাগুলো স্টোর করা হয় এবং ইনফরমেশন অ্যাক্সেস এবং অ্যানালাইসিস এটা সহজ করে। বিভিন্ন প্রসেস আছে, প্রসেসগুলোকে অটোমেশন করে বিভিন্ন প্রসেস, যেমন আমরা একটু আগে বললাম যে প্রকিউর টু পে, অর্ডার টু ক্যাশ, এগুলো বিভিন্ন প্রসেসগুলোকে অটোমেশন করা যায়। আর স্কেলেবিলিটি, যে ক্যাপাসিটি টু বি চেঞ্জ ইন সাইজ অর স্কেল, যে আমাদের বিজনেসের উপর ভিত্তি করে আমরা এই প্রসেসগুলোকে ছোটো করতে পারবো বা এর যতটুকু ফেসিলিটি দেওয়া আছে সবগুলোই ইউজ করতে পারবো, এটার ব্যবস্থা এটার মধ্যে রয়েছে। কাস্টমাইজেশন করার সুবিধা রয়েছে এবং সিকিউরিটি তো থাকতেই হবে এবং সাপোর্ট এবং মেনটেন্যান্স ফ্যাসিলিটি ওদের আছে। কোনো একটা প্রবলেম যদি হয় সেই প্রবলেমটা আমরা সাপোর্ট, ওদের কন্ট্যাক্ট আছে, সাপোর্টে ওই প্রবলেমটা দিলে ওরা সাপোর্ট দিয়ে থাকে। তো আমরা এখন দেখব যে এখানে মেইন মডিউলগুলো কী কী। তো ওরাকল ইবিএসের মডিউল অনেকগুলো, আমরা সামনে যেটা দেখব। তো মেইন মডিউল আমরা বলতেছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, HRM। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে হলো অর্ডার ম্যানেজমেন্ট, সোর্সিং, পারচেজিং, ইনভেন্টরি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, জেনারেল লেজার, ফিক্সড অ্যাসেট। এখানে কিছু শর্টকাট এখানে ইউজ করা হয়। অ্যাকাউন্টস পেয়েবলের জন্য এপি, রিসিভেবলের জন্য AR, GL এর জন্য, জেনারেল লেজারের জন্য GL। এগুলো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো ক্যাশ ম্যানেজমেন্ট, এবং HR এর মধ্যে রয়েছে কোর HR, পেরোল, এভাবে আরও অনেকগুলো মডেল রয়েছে। আমরা একটু ধারণা দেওয়ার জন্য যে ওরাকল ইবিএসের মধ্যে কোন কোন মডেলগুলো কভার করতেছে সেগুলো আমরা একটু দেখালাম। তো এখানে আমরা দেখতেছি যে একটা ওরাকলের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা ওরাকল ইবিএস ইনস্টল করা আছে, যেটা পৃথিবীর 3 দেশে, USA, UK এবং UAE-তে তাদের অপারেশন চলতেছে। তো তারা একটা সিঙ্গেল ইনস্ট্যান্সই তারা ইউজ করতে পারবে। একটা সিঙ্গেল ইনস্ট্যান্সের মাধ্যমেই পুরো জিনিস পুরো 3 জায়গা থেকে 3 লোকেশন থেকে তারা অ্যাক্সেস করতে পারবে এবং এক ইউজার অন্য ইউজারের সাথে কানেক্ট করতে পারবে। তো এটা আমরা একটা স্যাম্পল হিসেবে দেখিয়েছি যে ABC মাল্টিন্যাশনাল কোম্পানি, তার USA, UK এবং UAE-তে তার অপারেশন চলতেছে এবং প্রত্যেকটা লোকেশনে HRM চলতেছে, সেলস চলতেছে, ফিনান্সিয়াল, পারচেজিং মডিউলগুলো চলতেছে এবং প্রত্যেকটা একটা মডিউল অন্য মডিউলের সাথে কানেক্টেড, একটা সিঙ্গেল ইনস্ট্যান্সের মাধ্যমে তারা কানেক্টেড হয়ে আছে। এখানে আরেকটু বলা আছে যে প্রত্যেকটি ইউজার একটা মডিউলের বিভিন্ন লোকেশনে যে ইউজারগুলো রয়েছে, ইউজারগুলো একজন আরেকজনের ডাটা বা ম্যানেজমেন্ট একজন আরেকজনের ডাটাটা তারা দেখতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে। তো এখানে একটা স্যাম্পল হিসাবে একটা আমরা টেবিলের ধারণা যে কোনো একটা লোকেশন থেকে পিও করা হয়েছে 1 2 3 4, একটা পিও USA-তে করেছে ইউজার 1, অন্য আরেকটা পিও 5 6 7 8 এটা UK লোকেশন থেকে করেছে ইউজার 2 এবং 2 3 4 5 এটা UAE লোকেশন থেকে করেছে ইউজার 3। তো একটা টেবিলের মধ্যে পুরো ডাটাটা থাকতেছে এবং একজন আরেকজনের ডাটা দেখতেও পারবে এবং এটা অ্যাক্সেসের উপর ভিত্তি করে এটা মেনটেন করা যাবে। এখানে আমরা যে মাল্টি অর্গানাইজেশনের একটা কনসেপ্ট আমরা প্রথম আলোচনা করছিলাম যে আমরা এটা ডিটেল আলোচনা করব একটা ক্লাসে, সেটা একটা কনসেপ্ট শুধু যে একটা ইবিএসের মধ্যে কিভাবে মাল্টিপল অর্গানাইজেশন কভার করা হয়। তো একটা বিজনেস গ্রুপ, যেমন আমরা আগে দেখলাম যে ABC একটা বিজনেস গ্রুপ, মাল্টিপল তাদের বিজনেস চলতেছে বিভিন্ন লোকেশনে। তো একটা বিজনেস গ্রুপের আন্ডারে মাল্টিপল লিগ্যাল এন্টিটি থাকতে পারে এবং একটা লিগ্যাল এন্টিটির আন্ডারে মাল্টিপল অপারেটিং ইউনিট থাকতে পারে এবং একটা অপারেটিং ইউনিটের এগেনস্টে মাল্টিপল ইনভেন্টরি অর্গানাইজেশন থাকতে পারে এবং পুরোটা একটা সিস্টেমের মধ্যেই আমাদের এটা যে আমরা মাল্টিপল অর্গানাইজেশনের যে সিস্টেমটা আছে আমরা ওরাকল ইবিএসে দেখব, সেটা দিয়ে পুরোটা একটা সিস্টেমের মধ্যে আমাদের কভার করা যাবে।
বিভিন্ন বিভিন্ন লোকেশনের ইনভেন্টরি অর্গানাইজেশন, বিভিন্ন লোকেশনের অপারেটিং ইউনিট এবং লিগাল এন্টিটিগুলো আমরা এটা ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল। জি জি। এখানে যে বিজনেস গ্রুপ মিন্স বলা হচ্ছে কি যে গ্রুপটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আর লিগ্যাল এন্টিটি দিয়ে কি বোঝানো হচ্ছে? কনসার্নগুলো। মেইন যে লিগাল এন্টিটি যেটার এগেনস্টে আমাদের ট্যাক্স আসে, যেমন আমরা ধরলাম যে একটা কোম্পানি, ধরলাম স্কোয়ারের একটা বড় বিজনেস গ্রুপ ওরা। তো স্কোয়ারের এরকম লিগাল এন্টিটি 10টা আছে, ধরলাম যে 10টা লিগাল এন্টিটি আছে, 10টার এগেনস্টে ওদের ট্যাক্স রেজিস্ট্রেশন, লিগাল ডকুমেন্ট। স্কয়ার গ্রুপ একটা গ্রুপের আন্ডারে যে কটা 10টা কনসার্ন আছে, জি জি জি। 10টা কনসার্ন একটা লিগ্যাল এন্টিটি। জি জি জি। হ্যাঁ হ্যাঁ। তাহলে সেটার আন্ডারে অপারেটিং ইউনিটস, অপারেটিং ইউনিটগুলো তখন আবার আলাদা আছে। যেমন একটা এরকম হয় যে একটা কোম্পানির 2টা বিজনেস আছে, একটা ডাইং আছে, একটা প্রিন্টিং আছে। তো ধরলাম যে স্কয়ার লিমিটেড, ওটার ডাইং আছে, একটা প্রিন্টিং আছে। তো 2টা আর আলাদা অপারেটিং ইউনিট হিসেবে ওটা শো করবে, এবং এগুলোর জন্য আবার ইনভেন্টরি অর্গানাইজেশনও আলাদা থাকে। দ্যাট মিন্স ইনভেন্টরি অর্গানাইজেশন মিন্স হলো যে স্টোরগুলো, হ্যাঁ স্টোরগুলো। জি জি। একটা অপারেটিং ইউনিটের এগেনস্টে মাল্টিপল ইউনিটারি অর্গানাইজেশন থাকতে পারে। তো পুরোটা আমরা এটা কনসেপ্টটা ইনশাল্লাহ সামনে দেখব। বাকি এটা একটা কনসেপ্ট যে আমাদের কীভাবে একটা ইবিএসের মধ্যে একটা বিজনেস ইউনিটের মাল্টিপল লিগাল এন্টিটি, মাল্টিপল অপারেটিং ইউনিট একটা সিস্টেমের মধ্যে কীভাবে সহজেই ডিফাইন করা আছে, এবং একজনের সাথে কীভাবে আমাদের ইন্টিগ্রেট করা যায়, এটা একটা জাস্ট ধারণা হিসেবে। তো সামনে যাই না? জি জি, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা মেইন জায়গায় আসতেছি, যে স্ট্রাকচার অফ ওরাকল অ্যাপ্লিকেশন। তো সাধারণত আমাদের একটা সিঙ্গেল ইউআরএল হবে, ধরলাম যে এবিসি গ্রুপ, এটা আমাদের মেইন ডোমেন, যে এবিসি গ্রুপ অফ কোম্পানিজ, abcgroup.com, এটা আমাদের মেইন ডোমেন। তো prod ডট দিয়ে abcgroup.com:800 দিয়ে আমাদের এই মেইন ইনস্ট্যান্সটা আমাদের অ্যাক্সেস করা হবে। তো আমাদের পোর্ট সম্বন্ধে আমাদের হয়তো ধারণা আছে যে একটা কম্পিউটার সিস্টেমে মাল্টিপল যদি অ্যাপ্লিকেশন থাকে, তো আমরা একটা পোর্ট দিয়ে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। যেমন এফটিপির জন্য 80 পোর্ট ইউজ করা হয়, ওরাকলের জন্য ওরাকল ডাটাবেজের 1521 যে পোর্টটা ইউজ করা হয়, ওরাকল অ্যাপেক্সের জন্য 8080 পোর্ট ইউজ করা হয়। এভাবে ওরাকল ইবিএসের ডিফল্ট পোর্ট হলো 8000। তো 8000 দিয়ে আমরা সিস্টেমটা অ্যাক্সেস করব, এবং এই একটা ইউআরএল দিয়েই পুরো সিস্টেমটা বিভিন্ন লোকেশন থেকে অ্যাক্সেস করবে। এরপর আমরা দেখব যে এখানে 3টা টায়ার আছে। তো 3 টায়ার আর্কিটেকচার আমরা দেখেছি, আগেও জানি। তো ক্লায়েন্ট টায়ারের মধ্যে কী থাকতেছে, যে টপমোস্ট লেয়ার ওয়ার ইউজার ইন্টারেক্ট উইথ দ্য ইবিএস সিস্টেম, এবং এটা একটা ব্রাউজার, আমরা একটা জাভা বেসড একটা ব্রাউজার দেখব, ব্রাউজারের মাধ্যমে ওরাকল ইবিএসে আমরা অ্যাক্সেস করব। আর মিডল টায়ারের মধ্যে থাকতেছে যে এটা বিজনেস লজিক এবং ওরাকল অ্যাপ্লিকেশনের বিভিন্ন প্রসেসিংগুলো এখানে থাকতেছে, এবং অ্যাপ্লিকেশন সার্ভার একটা বড় একটা বিগার এক্সিকিউশন এনভায়রনমেন্ট। এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, যে ওয়েব সার্ভিসেস আছে, যেটা হলো HTTP রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করবে, ইউজারের ইউআরএলটাকে যখন ইউআরএল এগেনস্টে রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্টটাকে রেসপন্স করবে, এবং ফর্ম সার্ভিস, ওরাকলের ফর্ম যেগুলো আছে ফর্মের সাপোর্টটা এখান থেকে দেওয়া হবে। কনকারেন্ট প্রসেসিংয়ের একটা প্রসেস আছে, ওখানে সার্ভার আছে, সেটা ব্যাকএন্ড থেকে ওরাকল এই অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যে ওটা রান করবে। জাভা বেসড বিভিন্ন সার্ভিস আছে, সেগুলো অ্যাপ্লিকেশন সার্ভার থেকে আমাদের এটা সার্ভ করবে। আর হলো ডাটাবেস টায়ার সম্বন্ধে আমাদের জানা আছে, যে ডাটাবেস টায়ারের মধ্যে আমাদের ওরাকল ডাটাবেসটা থাকবে, এখানে মেইন সমস্ত ডাটাগুলো এখানে স্টোর হবে। তো আমরা এখন সামনে স্ট্রাকচারে যাব, যে মেইন স্ট্রাকচার হলো আমাদের ওরাকল ইবিএসের তিনটা মেইন নোড, একটা হলো ডিবি, একটা হলো ইনস্ট্যান্স, এবং হলো অ্যাপস। তো ডিবির মধ্যে, ডিবি বলতে ডাটাবেস সার্ভার, তো ডাটাবেস সার্ভারের মধ্যে থাকতেছে একটা হলো অ্যাপ্লিকেশন স্ট্যাক, APPSST আর টেক ST, এটা মনে হয় দেখতে পাচ্ছেন।
তো এপিপিএস অ্যাপ্লিকেশন স্ট্যাক আর একটা হলো টেকনোলজি স্ট্যাক। অ্যাপ্লিকেশন স্ট্যাকের মধ্যে ডাটাবেসের ফাইল রিলেটেড, ডাটাবেস রিলেটেড বিভিন্ন যে ফাইলগুলো ডিবি ফাইল এবং অন্যান্য ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর টেকনোলজি স্ট্যাকের ওরাকল হোম রিলেটেড বিভিন্ন যে তাদের কাজগুলো আছে সেগুলো টেকনোলজি স্ট্যাকের মধ্যে থাকতেছে। আর ইনস্ট্যান্সের মধ্যে ইনস্ট্যান্স স্পেসিফিক ফাইলগুলো থাকবে। আর অ্যাপ্লিকেশন টায়ারের মধ্যে থাকতেছে হলো মেইনলি দুটা, একটা হলো অ্যাপ্লিকেশন স্ট্যাক আর টেকনোলজি স্ট্যাক। অ্যাপ্লিকেশন স্ট্যাকের মধ্যে দুইটা ভাগ, একটা হলো অ্যাপ্লিকেশন টপ আর একটা হলো কমন টপ। তো অ্যাপ্লিকেশন টপের মধ্যে বিভিন্ন যে প্রোডাক্ট আমরা যে মডিউলগুলো নিয়ে আলোচনা করলাম ওই মডিউলগুলো থাকতেছে হলো আমাদের অ্যাপ্লিকেশন টপ। আর কমন একটা ফোল্ডার থাকতেছে, যে কমন ফোল্ডারের মধ্যে লগ ফাইল, আউটপুট, HTML ফাইলসগুলো সাধারণত কমনের মধ্যে থাকতেছে। আর টেকনোলজি স্ট্যাকের মধ্যে ওরকম হোমস রিলেটেড যে তাদের ফাইলগুলো বা সিস্টেম ম্যানেজের জন্য যে ফাইলগুলো সেগুলো থাকতেছে হলো টেকনোলজি স্ট্যাকে। তো আমাদের মেইন ফোকাস হলো অ্যাপ্লিকেশন টপ। আমাদের যেহেতু আমাদের এই কোর্সটা হলো ইবিএস কনসালটেন্ট, টেকনিক্যাল কনসালটেন্টের মেইন কাজ হবে এই অ্যাপ্লিকেশন টপ নিয়ে। তো আমরা এই অ্যাপ্লিকেশন টপটাকে আর একটু বিস্তারিত দেখছি। এখানে একটা অ্যাপ্লিকেশন টপের মধ্যে প্রায় 200টার মতো ফোল্ডার থাকে। হ্যাঁ, যে এটা আমরা সামনে একটু পরেই আমরা সিস্টেমে দেখছি। তো 200টার মতো ফোল্ডার আছে এখানে। এডি, AU, FND ফর ফাউন্ডেশন, জেনারেল লেজার, এপি, এরকম 200টার মতো ফোল্ডার রয়েছে। এবং প্রত্যেকটা ফোল্ডারের আর্কিটেকচার একই রকম জিনিসগুলো সেখানে থাকতেছে। যেমন জিএলটাকে যদি আমরা এক্সটেন্ড করি, তো জিএলের মধ্যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার থাকতেছে, বিন নামে থাকতেছে, ফর্মস নামে একটা ফোল্ডার থাকতেছে। আমরা শেষের দিকে দেখি রিপোর্ট নামে একটা ফোল্ডার থাকতেছে, জাভা নামে একটা ফোল্ডার থাকতেছে। এই ফর্মসের মধ্যে আমাদের ওরাকল ফর্মসের যে ফাইলগুলো সেগুলো থাকবে হলো এই ফর্মস ফোল্ডারের মধ্যে। রিপোর্টের যে ফাইলগুলো সেগুলো থাকতে হবে রিপোর্টের ফোল্ডারের মধ্যে। এবার জাভা রিলেটেড ফাইল থাকতে পারে জাভা ফোল্ডারের মধ্যে। তো এটা আমাদের আর্কিটেকচারের মেইন একটা স্ন্যাপশটের মতো বলা যায়। এই জিনিসটা একটু আমরা আবার এখানে আলোচনা করতেছি যে ওরাকল ইবিএসের মধ্যে আমাদের দুই ধরনের টপ, একটা হলো ডেভেলপমেন্ট টপ আর একটা হলো অ্যাপ্লিকেশন টপ। তো আমরা ওরাকলে যারা কাজ করি তারা দেখেছি যে একটা হলো এফএমবি ফাইল থাকে। এফএমবি ফাইলগুলো থাকবে হলো আমাদের ডেভেলপমেন্ট ফোল্ডার। AU টপ নামে একটা ফোল্ডার থাকবে, সেখানে আমরা ডেভেলপমেন্টের ফাইলগুলো, এফএমবি ফাইলগুলো সেখানে থাকবে। আর FMX ফাইলগুলো থাকবে হলো পার্টিকুলার যে অ্যাপ্লিকেশন টপ থাকবে, যেমন জিএল টপ আমরা একটু আগে দেখলাম। তো জিএল টপের মধ্যে এখানে আমরা জিএল টপের মধ্যে থাকতেছে হলো আমাদের FMX ফাইলগুলো। জেনারেল লেজার রিলেটেড যত ফাইল থাকবে FMX ফাইল থাকবে ওই জিএল টপের মধ্যে থাকবে। আচ্ছা, আর রিপোর্টের ফাইলের মধ্যে রিপোর্ট দুই ধরনের, একটা হলো ওরাকল রিপোর্ট বিল্ডারের মাধ্যমে রিপোর্ট এফিশিয়েন্ট ফাইল RDF ফাইলগুলো থাকবে, আর BI পাবলিশারের ফাইল হলো RTF ফাইলগুলো। তো আমরা এখন সিস্টেমে ঢুকে আমরা একটু দেখব যে কীভাবে সিস্টেমের মধ্যে আমাদের এই ফাইলগুলো থাকতেছে এবং আমাদের ফোল্ডারগুলো কীভাবে থাকতেছে। তো আমরা এখানে শুরুতে দেখাই, আমাদের কিছু সিটেড ইউজার থাকবে, যেমন হলো অপারেশনস। আচ্ছা, আমরা মেইন আমাদের একটা ডেমো ইনস্ট্যান্সে আমরা ঢুকলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আইকন, উপরে একটা নেভিগেটর আইকন আছে, এটা ফেভারিটসের আইকন। এখানে সেটিংয়ের কিছু ইস্যু আছে, প্রেফারেন্স। এখানে বেল আইকনের মধ্যে দেখাচ্ছে নোটিফিকেশান। ধরলাম যে আমি একজন ম্যানেজার, তো এই ম্যানেজারের কাছে বিভিন্ন রিকোয়েস্ট আসবে তাদের পারচেজ যে অর্ডারটা আছে, পারচেজ অর্ডার অ্যাপ্রুভালের জন্য বা কোনো একটা অর্ডার অ্যাপ্রুভালের জন্য নোটিফিকেশান আসবে। এই নোটিফিকেশানগুলো সে এখানে দেখতে পারবে, ঠিক আছে। তো এইখানে এটা আমাদের দেখাচ্ছে। তো এই যে স্ক্রিনটা আমরা দেখছি, এই স্ক্রিনটার মধ্যে একটু স্ক্রিনটা নিয়ে আলোচনা করি যে আমরা এখানে সেটিংসে গিয়ে আমাদের স্টাইলটা কিছু চেঞ্জ করতে পারবো।
যে আমাদের এখানে হোম স্টাইল আছে, হোম পেজ স্টাইল আছে, যে সিম্পলিফাইড আছে। আমি এটাকে ট্রি স্ট্রাকচার নিতে চাই। অনেক জায়গায় আমরা হয়তো দেখেছি যে ট্রি স্ট্রাকচার বাম পাশে দেখায়, তো এইভাবে আর কি আমাদের এখানে বাম পাশে ট্রি স্ট্রাকচার দেখাচ্ছে। তো এখানে সেটিংসের মাধ্যমে ইউজারের কাছে প্রেফারেন্স আছে যে কিছু কাজ সে নিজে করতে পারবে, বা কোনো একটা ইউজার তার নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে চায়, সেটার এখানে ফ্যাসিলিটি দেওয়া আছে। স্টার্ট পেজ, সে কোনো একটা রেসপন্সিবিলিটিতে ঢুকবে এবং ওই রেসপন্সিবিলিটিতে সে কাজ করে, তো এখানে সে ডিফাইন করে নিতে পারবে। বারবার সে হোম পেজে আসারও তার দরকার হবে না। তো এখানে সে কোনো একটা, ধরলাম যে পে বলে সে কাজ করে, তো পে বলে নির্দিষ্ট কোনো একটা পেজে সে কাজ করে, কোনো একটা ধরলাম যে সে ইনভয়েসে কাজ করে, সে এটা সেট করে নিলে তো কী হবে যে সে ডাইরেক্ট ওই পেজে চলে যাবে। তো এটা মোটামুটি আমাদের হোম পেজ। তো এখন আমরা যেটা দেখছিলাম যে এর আগে, যে আমরা একটা ফাইলের লোকেশন দেখতে চাই। তো আমরা যেতে চাচ্ছি যে ইনভেন্টরি, আমাদের ওরাকল ইবিএস এর মেইন যে আমরা বেশিরভাগ কাজ করবো হলো এই অ্যাপলেট উইন্ডোতে। তো আমরা জেনারেল রেসপন্সিবিলিটিতে যাচ্ছি। এখানে আমাদের লিস্ট অফ রেসপন্সিবিলিটি শো করে। এই আইকনের মাধ্যমে একটি ইউজারের কাছে যতগুলো রেসপন্সিবিলিটি ডিফাইন করা আছে সমস্ত রেসপন্সিবিলিটিগুলো এখানে শো করতেছে। তো আমরা জেনারেল ইউজারে গেলাম, রেসপন্সিবিলিটিতে গেলাম, জার্নাল এন্ট্রি, নিউ এন্ট্রি। তো এখানে আমরা দেখতেছি এটা জার্নাল এন্ট্রি ফর্ম। তো আমরা একটু দেখব যে এই জার্নাল এন্ট্রি ফর্মটা আমাদের সিস্টেমের মধ্যে কোন জায়গায় থাকে। তো এটা আমাদের হেল্পের মধ্যে গেলে অ্যাবাউট ওরাকল অ্যাপ্লিকেশন, তো অ্যাবাউট ওরাকল অ্যাপ্লিকেশনে গেলে এখানে আমাদের সব কিছু দেখাচ্ছে যে এটা কোন অ্যাপ্লিকেশানে ওরাকল, এটা জেনারেলাইজারের, এবং এটা কোন রেসপন্সিবিলিটির মধ্যে আছে, এগুলো সব দেখাচ্ছে। এবং ডাটাবেস সার্ভারের ভার্সন কি ইউজ করা হচ্ছে সেটা। হ্যাঁ, বর্তমানে যে ফর্মটা আমরা ইউজ করতেছি কারেন্ট ফর্মটার নাম হলো GLX-GENT। তো GLX-GENTটা কোথায় আছে? আমাদের ইবিএসের মধ্যে এই লোকেশনের মধ্যে আছে। তো আমরা এই লোকেশনে যাচ্ছি। তো আমরা পুটি ব্যবহার করে বা আমরা উইনএসসিবির মাধ্যমে আমরা কানেক্টেড হতে চাই। আমি নতুন করে একটা সেশন ক্লিক করে আমি দেখাচ্ছি। আমি রুট হিসাবে ঢুকতেছি আপাতত। তো দেখেন যে এখানে আমি এই ফোল্ডারে ছিলাম। আসলে আমরা একদম শুরু থেকে দেখাই যে FS1 এবং FS2 দুইটা এখানে ফাইল সিস্টেম আছে। তো FS1 FS2 দুইটা রাখা হয়েছে, যে অনেক সময় প্যাচিংয়ের দরকার হয়, আপডেটের দরকার হয়। তো আপডেটের জন্য FS2তে প্যাচ অ্যাপ্লাই করা হয়। তখন ইনস্ট্যান্স সাধারণত FS1তে কাজ করে, পরে যখন FS2তে সিস্টেম প্যাচ অ্যাপ্লাই করে তখন FS2 থেকে সিস্টেম রান করে। দুটাতে একই ধরনের ফাইল সিস্টেম, একই সব কিছু একই ধরনের অ্যাপ্লাই করা আছে। তো আমরা FS2তে ঢুকলাম, ওরাকল ইবিএস অ্যাপস। এখানে আমাদের এই যে অ্যাপ্লিকেশন টপ যে আলোচনা করলাম একটু আগে, তো এই অ্যাপ্লিকেশন টপ এখানে আমরা দেখতেছি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আছে, আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে অ্যাকাউন্টস পেয়েবল, হ্যাঁ একটু আগে আলোচনা করেছিলাম যে অ্যাকাউন্টস রিসিভেবল, এই সবগুলোর অ্যাপ্লিকেশনের টপগুলো সবগুলো এই ফোল্ডারের মধ্যে আছে। এটা অ্যাপ্লিকেশন টপ। আর আমাদের যেটা বলা হলো যে যেমন জেনারেলাইজার আমরা দেখলাম যে জেনারেলাইজারের মধ্যে আমাদের যে FMX ফাইলগুলো, সেই FMX ফাইলগুলো সবগুলো রয়েছে হলো এই GL এর আন্ডারে যে ফোল্ডার রয়েছে ওই ফোল্ডারের মধ্যে FMX ফাইলগুলো রয়েছে। এবং এর এগেনস্টে যে FMB ফাইলগুলো AU নামে একটা ফোল্ডার রয়েছে, ওই AU টপের মধ্যে সবগুলো FMB ফাইলগুলো রয়েছে। আচ্ছা, এখন আমরা কোনো কারণে আমাদের দরকার হলো যে আমরা এই যে আমাদের লেজার
জার্নালের যে ফর্মটা আছে, জার্নাল ফর্মের এগেনস্টে যে কোন ভিউ ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখতে চাই, বা এটার উপর ভিত্তি করে কোনো একটা রিপোর্ট ডেভেলপ করতে চাই, সেটা আমরা দেখতে চাই। তো আমরা এটার যে ফাইলটা, ওই ফাইলটা চলে যাব, glxgent ফিল্টার করি। তো এই যে ফাইলটা আমরা পেলাম, এই ফাইলটা আমরা এখন ওরাকল ফর্মস ডেভেলপের মধ্যে আমরা এটা ওপেন করব। তো আমরা আমাদের লোকাল ডিরেক্টরির মধ্যে নিলাম ওরাকল ফর্ম বিল্ডার। তো আমরা এই ফাইলটা আমাদের লোকাল নিয়ে নিলাম। এটার এগেনস্টে যে আমরা এটা দেখতে যাচ্ছি যে এই ফাইলটা আমাদের এখানে কিছু এরর দিবে, কারণ আমাদের এটার এগেনস্টে যে লাইব্রেরিগুলো নামার দরকার ছিল সেগুলো আমরা এখন নামাইনি, শুধু আমরা ফাইলটা নামাচ্ছি। তো আমরা হেডার যে ব্লকটা আছে ওই হেডার ব্লকে যাই। এখানে দেখেন যে আমাদের ভিউটা কল করা আছে, এবং এই ভিউয়ের মাধ্যমে আমরা এখানে দেখতে পারবো যে এই ভিউটা কল করা আছে। আমরা এটা এই ফর্মের মধ্যে আমরা যদি এক্সিকিউট করি, আমাদের ধরলাম জার্নাল নেম যেটা আছে, এটার এগেনস্ট এখানে কতগুলো রো আছে, 24টা রো আছে। তো এখানে আমি where name is equal to, তো আমাদের হয়তো কোনো প্রয়োজনে লাগতে পারে যে আমি এটার উপর কোনো একটা ভিউ বানাবো, কোনো একটা রিপোর্ট ম্যানেজমেন্টকে দিব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ভিউ ইউজ করে আমাদের ডাটা চলে আসছে, সুতরাং আমি এটার উপর বেস করে কোনো একটা রিপোর্ট বা কোনো একটা ডাটা বের করতে পারবো। একইভাবে লাইন লেভেলে যে ভিউটা ব্যবহার করা আছে সেটা এখানে আছে। তো এটা আমরা জাস্ট রাফলি দেখলাম যে ওরাকল ইবিএসে যে আমাদের ফর্মগুলো আছে সেই ফর্মগুলো কোথায় থাকে এবং ডিরেক্টরি স্ট্রাকচারটা কী, এবং সেখান থেকে আমরা বের করে এবং ফার্দার ডেভেলপমেন্টে আমরা কাজ করতে পারবো। তো এই ইউটিউবের মধ্যে সাধারণত আমাদের এফএমবি ফাইলগুলো থাকতেছে, এবং এটার এগেনস্টে যে পার্টিকুলার অন্যান্য যে রিপোর্টগুলো যেমন থাকতেছে, আমাদের রিপোর্টগুলো ওই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকতেছে, অ্যাপ্লিকেশন টপের মধ্যে থাকতেছে। যেমন এটা রিপোর্টে যাই, এই যে রিপোর্টটা আছে এই আরডিএফ ফাইল, তো এটার কোনো এক্সিকিউটেবল ফর্ম নাই, তো এটা সার্ভারে আমরা আরডিএফ হিসেবে আপ করি। তো এটা আমরা নামাই, আমরা এটার এগেনস্টে কী কোড বা কোন স্কেল ব্যবহার করা হয়েছে সেটার এগেনস্টে আমরা যদি কোনো কাজ করতে চাই সেটা আমরা করতে পারবো। এটা আমরা লোকাল নামাই আমরা আরডিএফ রিপোর্টের উপর কাজ করতে পারবো। তো আমরা একটা এগুলো সম্বন্ধে মোটামুটি আপনাদের ধারণা আছে, বোঝা যাচ্ছে। আমরা একটা নতুন ইউজার তৈরি করি, নতুন একটা ইউজার তৈরি করে আমরা এই সেশনের শেষের দিকে চলে আসি। তো আমাদের নতুন ইউজার বানানোর জন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একটা রেসপন্সিবিলিটি আছে। সেই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রেসপন্সিবিলিটির মধ্যে আমাদের যেতে হবে। এখানে সিকিউরিটির মধ্যে ইউজার ডিফাইন, লেটস সে কার নাম দিব, আরাফাত ভাই এখানে নাই, আরাফাত ভাই নামে তৈরি করি। হ্যাঁ, আরাফাত ভাই 1 2 3 4 5, পাসওয়ার্ড দুবার দিলাম, রিএন্ট্রি ইওর পাসওয়ার্ড টু ভেরিফাই। এবং আমি এখানে রেসপন্সিবিলিটি একটা সিম্পল রেসপন্সিবিলিটি দেই, যে ধরলাম আমি এপি নিয়ে অনেক আলোচনা করেছি, পেয়েবল ভিশন ইউএসএ, ভিশন অপারেশন ইউএসএ পেবল, এই রেসপন্সিবিলিটি আমরা এই ইউজারকে দিলাম। তো আমরা এখন
এই ইউজার হিসাবে আমরা সিস্টেমে লগ ইন করতে চাই, দেখি আমাদের সিস্টেমটা আমাদের দেখতে কেমন মনে হয়। তা ওরাকল ফর্মস থেকে আমি এক্সিট করলাম। এখানে আমাদের যে ইউজার অপারেশনস ইউজারে ছিলাম, এই অপারেশন ইউজার থেকে আমি বেরোয় আরাফাত নামে যে ইউজার সেটাতে ঢুকলাম। এখানে প্রথমে আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়েছিল সেই পাসওয়ার্ডটা প্রথমেই ইউজার তার এন্ড থেকে চেঞ্জ করে নেবে, যাতে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরও জানতে পারে না যে তার কাছে কোন পাসওয়ার্ড এটা অ্যাসাইন করা আছে। আচ্ছা, অন্য একটা পাসওয়ার্ড দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর আগের স্ক্রিনে আমরা এখানে অনেকগুলো আইকন দেখতে পেয়েছিলাম, যে এগুলো এখন কিছুই নেই, বরঞ্চ অ্যাড টু ফেভারিট আছে। এখানে নেভিগেশনে শুধু এটা দেখাচ্ছে, ফেভারিটের মধ্যে কিছু দেখাচ্ছে না। তো এটা আমরা কি করতে হবে, ফেভারিটে গিয়ে আমার রেসপন্সিবিলিটি যে কটা রেসপন্সিবিলিটি আছে রেসপন্সিবিলিটি সিলেক্ট করলে ওই রেসপন্সিবিলিটির এগেনস্টে যে কটা আমার ফাংশন আছে সব ফাংশনগুলো এখানে শো করলো। তো আমি ধরলাম যে আমি 2টা ফাংশন এখানে শো করবো, যে এই 2টা ফাংশনকে আমি শো করতে চাই। তো অ্যাড টু ফেভারিটে আমি দিলাম, এখানে নিচে ওই 2টা ফেভারিটে চলে আসলো, এবং এটা আপনি যদি অ্যাপ্লাই দিই এখন এখানে আমরা এই 2টা আইকন আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে এখান থেকে ইউজার যদি যেতে চায় সে আবার ওরাকল ফর্মসের মধ্যে চলে গেল, এবং তার এখানে যে রেসপন্সিবিলিটি, তখন আমরা তো অনেকগুলো রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছিলাম, এখানে তার এখানে সিম্পল একটা রেসপন্সিবিলিটি আছে। ঠিক আছে, একটা রেসপন্সিবিলিটি আছে, সুতরাং অন্য রেসপন্সিবিলিটি এখানে শো করছে না, আইকনটাই ডিসেবল হয়ে আছে। তো এইগুলো ওটা তো পুরা রেসপন্সিবিলিটি আমরা একটু যাই, যেহেতু আপনি বলেছেন আমি ব্যাকে যাই আবার। রেসপন্সিবিলিটির এগেনস্টে এর আগে অনেকগুলো স্টেপ আছে, এগুলো করে তারপরে আমাদের একটা রেসপন্সিবিলিটি ডিফাইন করতে হবে। একটু দেখে নেই আমাদের অপারেশনস। আমরা একটাতে চাই অ্যাপ্লিকেশন ডেভেলপার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা দেখেন, এখানে আমরা যেখানে ছিলাম রেসপন্সিবিলিটির কথা বলেছেন, তো আমি রেসপন্সিবিলিটিতে আসলাম, বা আমি এখানে যাই একটু, আবার একটু কোয়েরি করি আরাফাত। তো ওনাকে একটা রেসপন্সিবিলিটি আমরা অ্যাসাইন করছি, তাই না? আমরা এই রেসপন্সিবিলিটিতে দেখতে যাচ্ছি, এখানে আমাদের যতগুলো রেসপন্সিবিলিটি হবে এই রেসপন্সিবিলিটিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু জাস্ট এক্সিকিউট করি। এখানে একটা রেসপন্সিবিলিটির নেম, এই রেসপন্সিবিলিটির কোন অ্যাপ্লিকেশনের মধ্যে, হ্যাঁ, এটার এগেনস্টে কোন ডাটা গ্রুপ হবে, এটার এগেনস্টে কোন রিকোয়েস্ট গ্রুপ হবে, এটার এগেনস্টে মেনু হবে, এর মেনুর এগেনস্টে কোনটা ফাংশন হবে, এই সবগুলো আপনাকে ডিফাইন করতে হবে একটা রেসপন্সিবিলিটির এগেনস্টে। তো রেসপন্সিবিলিটি ডিফাইন করার আগে 2-3টা কাজ আছে, যেমন হলো এটার এগেনস্টে ডাটা গ্রুপটা রেডি থাকতে হবে, রিকোয়েস্ট গ্রুপ রেডি থাকতে হবে, এবং এর এগেনস্টে মেনু রেডি থাকতে হবে, মেনুটা পুরো আপনার ডিফাইন থাকতে হবে। তো এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে আপনার একটা রেসপন্সিবিলিটি ডিফাইন হয়ে গেল। এই রেসপন্সিবিলিটি তখন কোনো একটা পার্টিকুলার ইউজারকে আমরা ওটা দিতে পারবো। যেমন আমরা ওখানে ওনার কাছে এই রেসপন্সিবিলিটিটা দিয়ে আসছিলাম, এই রেসপন্সিবিলিটিটা আমরা এখানে দেখতে চাই। দেখেন যে এই রেসপন্সিবিলিটি পেয়েবল ভিশন অপারেশন ইউএসএ, এটা পেয়েবলের আন্ডারে, এই রেসপন্সিবিলিটিটা হলো পেয়েবলের আন্ডারে। বা আমরা যদি পেয়েবলে দেখতে চাই যে পেয়েবলের মধ্যে কতগুলো রেসপন্সিবিলিটি রয়েছে, তো দেখেন যে এখানে পেয়েবলের মধ্যে অনেক রেসপন্সিবিলিটি আছে, শুধু পেয়েবল অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, এবং এখানে দেখেন মেনুটাও আপনি ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি এভাবে কাস্টমাইজ করতে পারবো ওরাকলে, যে ধরেন যে আমাদের যে ডিপার্টমেন্ট ওয়াইজ লাইক অ্যাকাউন্টস, কমার্শিয়াল, এসসিএম, দেন ওই ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা রেসপন্সিবিলিটির আন্ডারে আমরা যদি এইগুলা ফাংশনগুলো ক্রিয়েট করি বা রাখি, তাহলে কি এটা কি পসিবল? মানে এটা কাস্টমাইজ করা কি পসিবল? এখানে ওরাকলের মতো করে করতে হবে, কারণ একটা অ্যাপ্লিকেশান, এখানে অ্যাপ্লিকেশান ওয়াইজ আপনার অ্যাপ্লিকেশান তো হেডারও রয়েছে, তাই না? এটা তো হেডার লেভেল আর ক্লায়েন্ট লেভেল। এটা তো হেডার লেভেলে অ্যাপ্লিকেশানটাকে আপনাকে ডিফাইন করতে হবে, এই অ্যাপ্লিকেশানের এগেনস্টে
আপনি কি কি মেনু রাখতে চান, কি কি রেসপন্সিবিলিটি এই আপনার ফাংশন রাখতে চান, সেগুলো আপনি এখানে ডিফাইন করবেন। এখন একটা ইউজারকে আমি পেয়েবল দিতে চাই, রিসিভেবল দিতে চাই, মাল্টিপল, যেমন আমরা ওইটাতে যাই, আমরা এখানে যাই, যেমন অপারেশনস ইউজারে আমরা ছিলাম। তো অপারেশনের কাছে দেখেন তো অপারেশনসের কাছে দেখেন যে তার কাছে অনেকগুলো রেসপন্সিবিলিটি ঠিক আছে ডিফাইন করা আছে। তার জিএলের পারমিশন আছে, তার পেয়েবলের পারমিশন আছে, তার রিসিভেবলের পারমিশন আছে, তার ক্যাশের পারমিশন আছে, তার ওয়ার্কফ্লোর পারমিশন আছে। তো এই যে এই ইউজারের কাছে আমি মাল্টিপল অ্যাপ্লিকেশান বা মাল্টিপল মডিউলের অ্যাক্সেস আমি দিতে পারবো। ঠিক আছে, এটা আমি আসলে ওই যে অ্যাপ্লিকেশন গুলো ওরাকল আইটি ডকুমেন্ট, তারপরে হলো যে পেয়েবল, এরকম করে আলাদা আলাদা করে যে অ্যাপ্লিকেশন গুলো এখানে তো দেখা যাচ্ছে যে ওরাকলে আপনার রেসপন্সিবিলিটি থেকে শুরু হচ্ছে, দেন হলো আপনার ফাংশনে বা ফর্মসে ঢুকছে। জি হ্যাঁ, এভাবে আসতেছে। এটা কি এভাবে করা মানে পসিবল যে আমি রেসপন্সিবিলিটি রাখি অ্যাপ্লিকেশনটা শো করাবো কোনোভাবে ইউজার ওয়াইজ? আমার দেখতে হবে একটু। রেসপন্সিবিলিটি দেন হলো আমরা ফাংশন দেন ফর্মস। না, এখানে মনে হয় স্ট্রাকচারটা একটু আলাদা। এখানে জেনারেলাইজার, আমার জেনারেলাইজারের ভিতরে কি কি থাকতে পারে? জেনারেলাইজার সুপারভাইজার থাকতে পারে, অথবা পেয়াবলস থাকতে পারে, বা জেনারেলাইজারের যত রেসপন্সিবিলিটি আছে সবগুলো থাকতে পারে। তারপর আমি একটার ভিতরে ভেঙে দেন হলো যে আমি যদি ফাংশনগুলো দেখতে চাই, তাহলে ফাংশনগুলো এভাবে কি আমি কাস্টমাইজ করতে পারবো কিনা ওরাকল? এটা কি ওরাকল সাপোর্ট করে কিনা? এটা আমার দেখতে হবে, আপনি যেটা বলছেন এটা আমার দেখতে হবে। বাকি এখানকার স্ট্রাকচারটা আপনাকে দেখালাম যে এখানে প্রথমে আপনার একটা রেসপন্সিবিলিটি ডিফাইন করা হয় কোনো একটা অ্যাপ্লিকেশন আন্ডারে। একটা অ্যাপ্লিকেশন আন্ডারে মাল্টিপল রেসপন্সিবিলিটি ডিফাইন করা হচ্ছে এবং ওই রেসপন্সিবিলিটির মধ্যে মেনু ডিফাইন করা হচ্ছে। আমরা যদি একটা মেনুতে যাই, মেনুর জন্য আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপার ইউজারে গেলে ভালো হবে। এই মেনুর মধ্যে আমাদের মেনুর সাথে কোনো সম্পর্ক নাই, আপনার কি বলছি, আপনার এখানে অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নাই। মেনুর মধ্যে আমি সব কিছু এখানে ডিপ্লয় করতে পারতেছি। আর এই মেনুটা ডিফাইন হবে হলো একটা আপনার রেসপন্সিবিলিটির হেডারে। এই মেনুটা মাল্টিপল রেসপন্সিবিলিটি এখানে করতে পারবে, আপনার কল করতে পারবে, ফাংশনকে কল করতে পারবে। আর এই মেনুটা থাকতেছে একটা রেসপন্সিবিলিটির আন্ডারে। এভাবে আর কি আর্কিটেকচারটা। তো আমরা পরের ক্লাসে এটা দেখবো আর কি, যে একটা সিস্টেমের মধ্যে কীভাবে একটা ফর্মকে ডিফাইন করা হয় এবং এই ফর্মটা কীভাবে এখানে ফাংশনের মাধ্যমে ডিফাইন করা হয়। এই ফাংশনগুলো তখন এখানে মেনুর আন্ডারে ওই ফাংশনগুলো আসে। যে এটার ভিতরে তো আপনি ওরাকল ফর্মস নিয়ে কি কাজ দেখাবেন? জি টেকনিক্যাল যে কাজগুলো। আচ্ছা, পুরো কোর্সের মধ্যে ওরাকল ইবিএস এর আপনি দেখবেন যে আপনি যদি সার্চ করেন ওরাকল ইবিএস এর টেকনিক্যাল কনসালটেন্টের রেসপন্সিবিলিটি দিয়ে আলাদা একটা জব জেডি থাকে আর কি। তো তার কাজ থাকে হলো ইন্টারফেস কনভারসেশনের কাজ থাকে, তার ফ্লেক্স ফিল্ড এবং এই তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচ্ছা। তো এগুলো এই সমস্ত কিছু ডিফাইন করে একটা সিস্টেমকে রেডি করা, এটা সাধারণত হলো টেকনিক্যাল কনসালটেন্টের কাজ। আর সাথে সাথে তার রিপোর্ট ডেভেলপ করা, প্রসেস ডেভেলপ করা, এগুলো থাকবে হলো টেকনিক্যাল কনসালটেন্টের কাজ। ওয়ার্কফ্লোতে কাজ করা থাকবে, এগুলোও টেকনিক্যাল কনসালটেন্টের কাজ। এইগুলোই আসলে আমরা এই কোর্সের মধ্যে কভার করতে চাই। মানে ওরাকল ফর্মসের যে ডেভেলপমেন্ট ওটা কি থাকবে কি না থাকবে? ওরাকল ফর্মসের ডেভেলপমেন্ট তো সিম্পল জিনিস, সেটা যদি আপনি এই কোর্সের মধ্যে নিতে চান এটা তো দেখানো যাবে, এটা তো বেসিক আইডিয়া তো দেওয়াই যাবে। আর ওরাকল ফর্মস যে একটু খুব বড় সড়ো জিনিস তা তো না, আমরা না হয় ওটার জন্য একটা দুটো ক্লাস আবার রাখলাম, এটা সমস্যা কিছু হবে না। আমরা আরেকটু শেষ ছিল এখানে আমাদের আসলে রোল আর রেসপন্সিবিলিটির একটা চ্যাপ্টার ছিল, সেইটা আপনি আলোচনা করা হয়নি। এটা আলোচনা করলে মোটামুটি আমাদের এই আলোচনাটা শেষ হয়ে যেত। তো আমরা একটু এখানে চলে আসি আবার। হ্যাঁ, তো আমরা রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটির মধ্যে আবার আসি, যে আমাদের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আমাদের
আমাদের কি কাজ থাকবে। একটা ইবিএস এর মধ্যে 3 ধরনের রেসপন্সিবিলিটি থাকে, 3 ধরনের রোল বা রেসপন্সিবিলিটি থাকে। একটা হলো টেকনিক্যাল কনসালটেন্ট, যেটা আমরা নিয়ে এতক্ষণ আলোচনা করতেছি, আর একটা হলো ডিবি এর ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাজ। তো তার কাজ তো আসলে আমাদের জানা আছে যে সে একটা ডাটাবেস রেডি করবে, ইনস্ট্যান্সটাকে মেনটেন করবে, টেস্ট এনভায়রনমেন্ট রেডি করবে, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা প্রোডাকশন এনভায়রনমেন্ট রেডি করবে, ব্যাকআপ নেবে, প্যাস অ্যাপ্লাই করবে, ক্লোনিং করবে। আর ফাংশনাল কনসালটেন্টের একটা কাজ থাকবে, যে ফাংশনাল কনসালটেন্টের কাজ হলো বর্তমানে যেখানে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে সেখানে তাদের বর্তমানে যে সিস্টেমটা চলতেছে সেই সিস্টেমটা পুরোটা স্টাডি করবে, যেটাকে বলা হয় অ্যাজ ইজ স্টাডি। বর্তমানে সিস্টেমটা কী অবস্থা আছে। আর ওখানে আরেকটা জিনিস থাকে যে টু বি। তো টু বি কী হবে, যে আমাদের এই বর্তমানে এই প্র্যাকটিসটা সিস্টেমে এইভাবে এন্ট্রি করতেছে, তারা ইউএসএ গেলে কীভাবে হবে সেটা একটা ডিসকাশন থাকে, এবং তাদের রিকোয়ারমেন্টগুলো কী কী সেগুলো কালেকশন করবে। বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো প্রিপেয়ার করবে। যে একটা ইউজার একটা রিকোয়ারমেন্ট দিল যে কোনো একটা জায়গায় আমাদের নতুন একটা ফিল্ড দরকার বা কোনো একটা ফাংশনাল একটু চেঞ্জ দরকার, সেইটা ইউজারের সাথে বসবে, মানে বিজনেস ইউজারের সাথে বসবে, বিজনেস ইউজারের সাথে বসে তাদের সাথে পুরা জিনিসটা বুঝে সে একটা ডকুমেন্ট রেডি করবে। MD50 বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে। এখানে একটা ডকুমেন্ট আমরা শো করছি, এরকম একটা ডকুমেন্ট থাকে। এই ডকুমেন্টটা অনেক বড় এবং অনেক আগের। যে এখানে তাদের কি হবে, মানে রেসপন্সিবিলিটিটা কী হবে, কাজটা কী হবে, পুরো জিনিসটা এখানে ডিফাইন হবে। ডিফাইন করার পর সে পুরো ডকুমেন্টটা দিবে হলো টেকনিক্যাল কনসালটেন্টের কাছে। তো টেকনিক্যাল কনসালটেন্ট সেটার এগেনস্টে পুরো জিনিসটা তার সিস্টেমের সাথে দেখে বুঝবে যে নতুন যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা এটা আমাদের সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই করা সম্ভব কি না, সেটা সে স্টাডি করবে, এবং স্টাডি করে সেটা যদি পসিবল হয় সে এটা সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেশন করবে এবং টেস্ট এনভায়রনমেন্টের মধ্যে সেটা দিবে, এবং ইউজারের অ্যাকসেপ্টেন্সের জন্য পাঠাবে। যে ইউজারকে বলবে যে আমি এটা টেস্টে দিচ্ছি, তোমার তো পারপাসটা যেটা আছে সেই পারপাসটা সার্ভ করতেছি কিনা সেটা তুমি চেক করে দেখো। তো যখন আবার সেটা ইউজার থেকে যখন ফিডব্যাক আসবে সেটা সে প্রোডাকশন এনভায়রনমেন্টে দিবে। তো এই জিনিসগুলো 3 ধরনের রোল আর রেসপন্সিবিলিটি ওরাকল ইবিএসের যেখানে ইমপ্লিমেন্টেশন হয় 3 ধরনের রোল বা রেসপন্সিবিলিটি থাকে। একটা হলো টেকনিক্যাল কনসালটেন্ট, আর একটা হলো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, আর একটা হলো ফাংশনাল কনসালটেন্ট। অনেক জায়গায় এভাবে আর কি জেডি থাকে যে ফাংশনাল কনসালটেন্ট এবং টেকনিক্যাল কনসালটেন্ট দুইটা রোল দিয়েই একটা জব পোস্ট করা হয়। তো যদি টেকনিক্যাল কনসালটেন্ট ফাংশনাল জিনিসগুলো সে যদি বুঝে যে একটা বিজনেস কীভাবে রান করতেছে, অর্ডার ম্যানেজমেন্ট পুরো সার্কেলটা কীভাবে চলে, ইনভেন্টরি পুরো প্রসেস কীভাবে চলে, প্রকিউরমেন্টের পুরো প্রসেস কীভাবে চলে, প্রোডাকশনের প্রসেসগুলো কীভাবে চলতেছে, এটা যদি জানে সে তার ফাংশনাল ইউজারকেও সাপোর্ট বিজনেস ইউজারকেও সাপোর্ট দিতে পারবে, আবার সে টেকনিক্যালও কাজ করতে পারবে। আপনারা যদি অনলাইনে সার্চ দেন আপনারা দেখতে পারবেন যে ফাংশনাল কনসালটেন্ট এবং টেকনিক্যাল কনসালটেন্ট দুটো দিয়েই তারা একজন লোক চায়। অনেক জায়গায় এরকম হয়, আর অনেক জায়গায় এরকম হয় যে ফাংশনাল কনসালটেন্ট হিসেবে তারা জব পোস্ট করে বা টেকনিক্যাল কনসালটেন্ট চেয়ে জব পোস্ট করে, এরকম হয়। তো এখানে আমি কিছু আলোচনা করা ছিল যে এখানে কি বিভিন্ন ধরনের যে আমাদের ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্টগুলোর মধ্যে কার কী রেসপন্সিবিলিটি, টেকনিক্যাল কনসালটেন্টের কী কাজ বা ফাংশনাল কনসালটেন্টের কী কাজ, ক্লায়েন্টের কী কাজ। একটা চেঞ্জ রিকোয়ার্ড ডকুমেন্ট দিল, সেটা প্রথমে ক্লায়েন্টের কাছে যাবে, তারপর ফাংশনাল কনসালটেন্টের কাছে যাবে, তারপর টেকনিক্যাল কনসালটেন্টের কাছে যাবে। এটার কিছু আলোচনা ছিল। আর আমরা জব মার্কেটের কিছু আলোচনা করি। বাংলাদেশে প্রায় আমার মনে হয় 100টার উপর কোম্পানি আছে যেগুলো ওরাকল ইবিএস রান করছে। কেউ সাকসেস হয়েছে, কেউ হয়তো এখনও পুরোপুরি সাকসেস হতে পারেনি। তো বর্তমানে উইপ্রো, পিডব্লিউসি, ফিউশন ইনফোটেক, আগে যেটা কাজ করতো IBCS প্রাইমেক্স, তো এখন IBCS প্রাইমেক্সের যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা বেশি কাজ করছে। তো বাংলাদেশেও যথেষ্ট জব মার্কেট রয়েছে। ওরাকল ইবিএসে কেউ যদি কাজ জানে সে বাংলাদেশের মার্কেট সহ ইন্টারন্যাশনাল, বিশেষ করে মিডল ইস্টের অনেকগুলো দেশেই ওরাকল ইবিএস হিউজলি ইউজ করে, এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানের বিভিন্ন টিম সেখানে ব্যাপক কাজ করছে। বাংলাদেশেও ইন্ডিয়ান পাকিস্তানি টিম কাজ করছে। তো আমরা যদি ওরাকল ইবিএসের টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে আমাদের পুরো জিনিসটা জানা থাকে, তো আমরা অনেক জায়গায় জবের ব্যাপারে আমরা সামনে থাকব। তো এগুলো কিছু আলোচনা করা হয়েছে আপনাদের
এখন আমি কি আপাতত এ পর্যন্ত থাকবে নাকি আর কিছু আপনাদের পক্ষ থেকে কোনো কোশ্চেন আছে?